নমস্কার, আমি উত্তীয় সেন। আমি একজন পেশায় ও নেশায় চিত্রশিল্পী ও আর্ট অর্গানাইজার। আমি এই চ্যানেলে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই সবাইকে অনুরোধ করব আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার, ক্রাফটি মেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। আজকে আমাদের কাছে খুব স্পেশাল একজন গেস্ট উপস্থিত হয়েছেন, রূপম গুপ্ত। তো তার সম্পর্কে আজ আমরা জানা অজানা অনেক বিষয় নিয়ে আলোচনা করব তার সাথে। চলুন আজকের ভিডিও শুরু করি, দেখতে থাকুন সম্পূর্ণ। আর ভিডিও শেষ হওয়ার পর শেষের দিকে আমি রূপমের কাজগুলো আপনাদের সাথে দেখাবো, সেই জন্য বলছি যে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। তো রূপম, তোমার তো একটা অন্য জগতের সাথে তুমি কাজ করো, আমরা সবাই জানি তুমি খুব পরিচিত একজন মানুষ। তো কিন্তু এই জগৎটা সম্পর্কে অনেকে জানে না, ধারণা নেই অনেকে। তো তুমি ফ্যাশন ডিজাইনার, সেটা অনেকেই জানে। তোমার বিভিন্ন জায়গায় তুমি যে পডকাস্ট গুলো করেছো সেই সুখানে জানে, কিন্তু তুমি যে ছবি আঁকো সেটা কিন্তু অনেকে জানে না। যারা খুব ক্লোজ তারা বিষয়টা জানে, তারা বলছে বাবা এইটাও আছে, মানে এইটাও আছে, আর কি দেখবো। তো আমরা আজকে আর্টের বিষয় নিয়ে এখানে কথা বলবো রূপমের সাথে। তো তোমার শুরুটা কিভাবে হয়েছিল, মানে ফ্যাশন ডিজাইনটা শুরু কিভাবে? আমি বলি, মানে আমি যখন স্কুলে 8-9 পড়ি, তো দেখো ছোটবেলা থেকে পেইন্টিং নিয়ে আমার মানে বড় হয়ে ওঠা। এবং আমি আমার ফ্যামিলিতে দিদিরাও, আমরা জয়েন্ট ফ্যামিলি থাকতাম, তারাও পেইন্টিং নিয়ে, এবং আমি বিভিন্ন তোমার কম্পিটিশনে পার্টিসিপেট করতাম। তখন বসে আঁকো প্রতিযোগিতা হতো, তো এবং প্রাইজ আসতো, পেতাম। তো সেই থেকে আমি যখন আরেকটু বড় হলাম, 8-9 উঠে, তো আমার মনে হলো যে আমি ডিজাইনিং পড়বো। আচ্ছা, জুয়েলারি ডিজাইনিং। আমার মানে অঙ্ক খাতা ভরে ভরে শুধু আমি আঁকতাম, গলার হার, কানের দুল, ইভেন মানে এরকম কিছু ফেমাস নাম করা কিছু জুয়েলারি শপে গিয়ে আমি ডিজাইন দেখতাম, মানে মা দিদিদের সাথে যেতাম, দেখে আবার বাড়িতে এসে ওটা ড্র। আচ্ছা আচ্ছা। তো তারপর মানে যখন তোমার মাধ্যমিক পাশ করলাম, আর এইগুলোর মানে এই ধরনের কোর্সের মিনিমাম কোয়ালিফিকেশন 10+2। তো 12 পাশ করার পর আমি দেখলাম যে জুয়েলারির থেকে বেশি ফ্যাশনটা, মানে ফ্যাশন ডিজাইনিং করলে এক্সপোজারটা বেশি। আচ্ছা। তো এবং ফ্যাশনে জুয়েলারিটাও আছে কিছু ক্ষেত্রে। তো আমি ফ্যাশন ডিজাইনিং তখন করলাম মৌলালী যুব কেন্দ্র থেকে। আচ্ছা, ঠিক আছে। তো ওখান থেকে আমি এবং তার সঙ্গে কলেজও আমি পড়তাম। হ্যাঁ, মানে পাশে আমার বিকম নিয়ে। আচ্ছা আচ্ছা। দুটো সাইমেলটেনিয়াসলি স্টার্ট করি, এবং তারপর আমি আইএনআইএফবি থেকেও শর্ট টার্ম একটা কোর্স করি জিও ফ্যাশনের উপর। কিন্তু ওখান থেকে বেরিয়ে আমি তখন কি হতো, পেপারে তোমার অ্যাড দিত ডিজাইনার, বিভিন্ন বিভিন্ন কোম্পানিতে। তো সেই অ্যাড দেখে আমি একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছি। আচ্ছা। তো ওরা 200 ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে দুজনকে, আমাকে এবং আরেকজনকে সিলেক্ট করেছে। আচ্ছা। সেই থেকে আমার জার্নি শুরু হয়েছে। তো এখনো তো সেই কাজটা চলছে। ডিজাইনিং তো মানে ওটা আমার রক্তে, মানে ওটা ছাড়া চলবে না। তো আবার আরেকটা বিষয় আছে, শুধু ডিজাইন না, তার সাথে চলছে ছবি আঁকা। তো ছবি আঁকার পথে আসাটা কিভাবে? ছবি আঁকাটা আমার রিসেন্ট স্টার্ট হয়েছে। মানে আমি মানে দেখলাম যে পেইন্টিংটা আমার অক্সিজেন। আচ্ছা। পেইন্টিং মানে সবকিছুর বেসটাই হচ্ছে পেইন্টিং। মানে তোমার যদি তুমি একটা ডিজাইন পারো, আঁকতে হবে। তো আমার ফিল হলো যে ঠিক আছে, চলো তো এবার স্টার্ট করি, দেখি। বহুদিন তো পেইন্টিং ছেড়ে দিয়েছিলাম, আবার শুরু করি। তো সেই থেকেই শুরু করা, এবং সেই থেকেই তোমার দীর্ঘ কয়েক মানে মাস ধরে আমি কাজ করে যাচ্ছি, এক্সিবিশন করছি। গেল বছরও ছিল, এবছর পর এক্সিবিশন। তোমার তো সামনে একটা সোলো আছে, হওয়ার কথা আছে, সেটাও আগের থেকে বলে রাখছি। কবে একটু আছে সেটা একটু বলে দাও দর্শক। 5th to 7th সেপ্টেম্বর। আচ্ছা, রাসবিহারীতে। প্লিজ সবাই অবশ্যই আসবেন। আমি সবাইকে মানে মন থেকে বলছি, ইনভাইট করছি, প্লিজ আপনারা ডেফিনেটলি আসবেন। আমার ফার্স্ট সোলো এক্সিবিশন। অবশ্যই আসবেন, আর আমিও তো যাবো দেখতে অবশ্যই। তো এবার আমি একটা প্রশ্নে যাচ্ছি, যে ছবি তো আঁকছে তুমি, যেহেতু ডিজাইনের সাথে যুক্ত, তোমাকে আমি একজন আর্টিস্ট হিসেবেই পুরোপুরি কনসিডার করছি। তো সেই জায়গা থেকে, তো বর্তমান যুগে তো তুমি দেখছো যে সোশ্যাল মিডিয়ার খুবই বেশি
এগিয়ে এসছে একদম। বিষয়টা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে যে ভবিষ্যৎ শিল্প প্রজন্মটা কোন দিকে যাচ্ছে? এটা কি পজিটিভ দিকে যাচ্ছে, না এর কোনো ক্ষতিকারক প্রভাব হতে পারে? দেখো, প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ পজিটিভ থাকে। আচ্ছা। তো যেটা আমি দেখেছি যে প্রথমত তো ছবিকে প্রিন্ট আউট করে হুম হুম কম দামে সেম জিনিস দেখতে লাগবে, লোকে তো অত অনেকেই বোঝে না যেটা বোঝে না। হাতের করা হাতে না আঁকা প্রিন্ট। দিয়ে। তো লোকে দেখছে ভালো লাগছে কিনছে সস্তা, এবং আর্টিস্টদের যখন আর্ট মানে পেইন্টিং কেউ কিনতে যাচ্ছে তখন একটু এক্সপেন্সিভ। অ্যাকচুয়ালি পেইন্ট মানে কোনো শিল্পীর সৃষ্টি করা কোনো শিল্পের মূল্য হয় না, এটা আমার একদম ধারণা। একদম। ওটা দাম ওইভাবে ডিসাইড করা যায় না, তো তাও একটা প্রাইস প্রত্যেক শিল্পীরা প্রত্যেক আর্টিস্টরা রাখে। তো সেটা কেন এক্সপেন্সিভ হচ্ছে? এই কারণে, কারণ তারা অরিজিনালটা পাচ্ছে না, ওটা প্রিন্ট আউট ফর্মটা তারা দেখছে। আমার এই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেটা মনে হয় যে টু সাম এক্সটেন্ট কিন্তু ভীষণভাবে পজিটিভ কাজ করে, কারণ তোমার কাজটা সবাই দেখতে পাচ্ছে যে তুমি আর্টিস্ট, তুমি কাজ করছো, তোমার এক্সিবিশন, তোমার প্রত্যেকটা পেইন্টিং এর যে তুমি বিক্রি করতে চাইছো, বা তোমার একটা মানে বায়ার একটা তৈরি হচ্ছে, সেখানে ডেফিনেটলি তোমার সোশ্যাল মিডিয়া দরকার, যেখানে তোমার পরিচিতিটা হচ্ছে। যে আমি যদি আজকে সোশ্যাল মিডিয়ায় না দিতাম, আমি যদি বাড়িতে পেইন্টিংটা করে রেখে দিতাম, কেউ কি জানতে পারতো না? বা সেটা যাই হোক, আমি তোমার স্পিরিচুয়ালিটি নিয়ে যেটা কাজ করি, হিলিং নিয়ে বা তোমার ডিজাইনিং নিয়ে, যদি সোশ্যাল মিডিয়ায় না দিতাম কোনোভাবে জানতে প্রচারই হতো না। প্রচারই হতো। এইটা কিন্তু দরকার। একদম। সোশ্যাল মিডিয়াতে আমরা দিই কেন? কারণ আমাদের যাতে প্রচারটা বাড়ে। সেটার একটা ভালো দিক যেমন আছে, তেমন তোমার পেইন্টিং চুরি হওয়ারও কিন্তু একটা দিক রয়েছে। সেটা কিন্তু শুধু পেইন্টিং না, ডিজাইনিং এর ক্ষেত্রে। আচ্ছা। বড় বড় ডিজাইনাররা যারা তোমার ডিজাইন করছে, তাদের কিন্তু ডিজাইন ডেইলি কপি হচ্ছে। আচ্ছা। এবং মানে ফুটপাতে এসে যাচ্ছে এইরকম, মানে এইরকম অবস্থা। মানে আমরা এটা মানে এরকম হয়েছে, আমি একজন নাম করবো না, একজন খুব খুব ফেমাস, মানে তোমার হলিউড, বলিউড এবং কলকাতায় তিনি ভীষণ ফেমাস, সবাই আশা করি বুঝতে পারবে। উনি আমার মানে ডিজাইনিং এর গডফাদার। আচ্ছা। তো ওনার কাজ আমি যখন ওনার স্টোরে গিয়ে দেখছি, মনে হচ্ছে যে কপি করে উনি রেখেছেন। আচ্ছা। মানে এই লেভেলের কপি হয়েছে, এই লেভেলের মানে মনে হচ্ছে যে বড় বাজার থেকে তুলে এনে উনি রেখেছেন, মানে এতটা সিমিলার কপি হয়েছে, বুঝতে পারছো? আমার সাথেও হয়েছিল এরকম। আমার যখন নিজের স্টোর ছিল লেক মার্কেটে, আমি তোমার কি করতাম, আমি ডিজাইন করে বিভিন্ন তোমার পার্ক স্ট্রিটে বিভিন্ন কোম্পানিতে গিয়ে ওদেরকে দেখাতাম, অর্ডার দিত। আচ্ছা। তো একটা ডিজাইন নিয়ে আমি একটা কোম্পানিতে গেছি, এবং সেটা হার্ডকোর আমার ডিজাইন, মানে ওটাকে তোমার আমরা কি করি, আমরা বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন। একদম তো সেখান থেকে পুরো ভেঙে চুরে এই জিনিসটাকে বানিয়ে আমি যখন নিয়ে গেছি, দেখছি সেম ডিজাইন সেম ওনাদের কাছে রয়েছে, মানে তার আগে কপি হয়ে গেছে। এটা হয় হচ্ছে কি হয় না, মানে যারা কারিগর, যারা আমাদের ডিজাইনিং তৈরি করছে, তারা অনেক সময় তোমার ইন হাউস না থাকে, বাইরে ওটা বেরিয়েছে, তারা অন্য জায়গায় বানিয়ে দেখে তারা আবার অর্ডার তোলে। আচ্ছা। এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই লেবার বা কারিগরদের মানে এই প্রবলেমটা ভীষণ ভাবে আছে। মানে যারা ডিজাইনিং এ আছে তারা একমত আমার সঙ্গে ডেফিনেটলি হবে। আমরা ভীষণ ভাবে প্রবলেম ফেস করি। মানে ধরো একটা ডিজাইনের যদি অর্ডার পেলাম, কারিগরকে দিলাম, সে হয়তো ঝুলিয়ে দিল, বা সে হয়তো মানে দিলই না, এই সমস্যাটা এরকম হয়। আচ্ছা, এবার একটা প্রশ্ন আমি তোমাকে করছি, যে সাধারণত আমরা জানি যে এখনো আমাদের এই ভারতবর্ষে এই ছবি আঁকা বা আর্ট ফিল্ডটাকে অতটা প্রাধান্য দেওয়া হয় না, বা বাড়ির গার্জেনরা ভাবে যে ছবি এঁকে কি হবে, বা ডিজাইন করে কি হবে, বা ফ্যাশন ডিজাইন যে কোনো ক্ষেত্রে। তো আমার বাবাই তাই ভাবতেন। সেই জায়গাটায় তোমাকে কি কোনো প্রবলেম ফেস করতে হয়েছে জীবনে? দেখো, প্রবলেম, আমার ফ্যামিলি ভীষণ কোঅপারেটিভ আমার সাথে, এবং তারা ভীষণ ওপেনলি আমাকে অ্যাকসেপ্ট করেছে। তো তাদের কখনো কোনো সমস্যা হয়নি। শুধু বাবা বলতেন যে তুই কম্পিউটার নিয়ে পড়াশোনা কর, তাতে মেবি এক্সপোজার বেশি, যেহেতু উনি গভর্নমেন্ট জব করতেন এবং ওনার পার্সপেক্টিভ উনি একটু পুরোনো দিনের হতে পারে। এই ডিজাইনিং ব্যাপারটা তো প্রত্যেকের কাছে, মানে এখন সবাই জানে, আমাদের সময় যখন আমরা স্টার্ট করেছিলাম তারও আগে কিন্তু একদম নতুন, এবং কম্পিটিশনও কম। এখন মার্কেট ভীষণ খারাপ, একদম, মানে ঘরে ঘরে ডিজাইনার, তার সাথে এআই এসে গিয়ে আরো তো মার্কেটটা আরো মানে কতগুলো সেক্টরকে নষ্ট করে দিচ্ছে এআই, মডেলিং বলো, ডিজাইনিং বলো, সমস্ত কিছু। তো মানে ভীষণ ভাবে সমস্যা ক্রিয়েট হচ্ছে এটা।
আচ্ছা, ভবিষ্যতে ছবি আঁকার জগতে আর কি পরিকল্পনা আছে তোমার, মানে কি করতে চাইছো? তো আমি একটা আমার নিজস্ব কিছু ঘরানা তৈরি করতে চাইছি, আচ্ছা, যেটা সম্পূর্ণ আমার ক্রিয়েটিভিটি হবে। মানে হয় না যে প্রত্যেকের আলাদা আলাদা, যেমন এক একটা ঘরানা নিয়ে কাজ করে দেখে মনে হয় যে এটা ওনার ডিজাইন, কন্টেম্পোরারি, যেটা কন্টেম্পোরারি বা এর আর্ট ফর্ম দেখে মনে হবে যে এটা ওনার কাজ। সেম জিনিসটা আমিও ক্রিয়েট করতে চাইছি, যেটা সম্পূর্ণরূপে আমার হবে। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, যে যারা নতুন ছবি আঁকার ফিল্ডে আসছে বা ডিজাইন ফিল্ডে আসছে, তাদেরকে তুমি কিভাবে বলবে যে মানে তাদের এগিয়ে যেতে গেলে তাদের কি করা উচিত, মানে কি কি দিকে ফোকাস করে এগোলে একজন মানুষ মানে যে ক্রিয়েটিভ সে তার সফলতার জায়গায় যেতে পারবে, এইটা তোমার কি মনে হয় কি করা উচিত নতুন ছেলে মেয়েদের? আমার মনে হয় কোনো কিছু নিয়ে কাজ করতে গেলে ম্যাডনেসটা দরকার। একদম, মানে আমি আজকে একটা জিনিস করছি এবং সেখানে ফোকাস থাকাটা দরকার, আমি এটাই করবো, আমি এটা করছি ওটা করছি সেটা করছি না। তোমার বেসটা তৈরি করতে হবে আগে, পেইন্টিং এ হাতটা পাকাতে হবে একদম। এবং শুধু তাই নয়, যারা পেইন্টিং নিয়ে এগোতে চাইছে প্রচুর এক্সিবিশন দেখতে হবে, ফটো দেখতে হবে, প্রচুর কাজ দেখতে হবে, মানে সামনে গিয়ে দেখতে হবে জিনিসটা। একদম একদম, স্টাডি না করলে জীবনে কিচ্ছু হবে না। হবে উপর আমি অনেক নতুন নতুন ছেলে মেয়েদের ডিজাইনারদের দেখি যাদের পড়াশোনাটাই নেই, আচ্ছা, স্টাডি করে না, নেট থেকে ডিজাইন ডাউনলোড করে ওটাই সেম কপি পেস্ট করে দিল বা কোনো দোকান থেকে কিনে এনে সেটা চালিয়ে দিল। না, তুমি পড়াশোনা করো, ধরো একটা কনসেপ্ট দেওয়া হয়েছে সেটাকে নিয়ে ভাবো, ঘাটো। প্রচুর এখন মানে এক্সপোজার বেশি, মানে এত ইন্টারনেট ওপেন হয়ে গেছে, আগে তো এত কিছু ছিল না। যারা মানে আগেকার দিনে, আমি সেদিনকে একজন আর্টিস্টের সাথে কথা, তারা বলছে যে আমাদের সেমিনার হতো, আমাদের সভা হতো, সেখানে তারা সেই তোমার পার্টিকুলার সাবজেক্ট নিয়ে আলোচনা করতো, সেটা শুনে শুনে আমরা পড়াশোনা করে স্টাডি করে তারপর কাজ করতাম। আচ্ছা, মানে কতটা ডিফিকাল্ট ছিল, এখন ভীষণ ইজি। একদম একদম। আচ্ছা, এরপরে আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই, যে তুমি প্রচুর বই পড়ো আমি শুনেছি, তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন আমি তোমাকে করছি, যে সাহিত্য বলো, সাহিত্যের সাথে শিল্পের সম্পর্কটা, মানে সাহিত্য না পড়লে কি ছবি আঁকা ঠিকঠাক যাবে না যাবে না, এটা কি মনে হয় তোমার? অবশ্যই সাহিত্য আর শিল্প ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে জড়িত। সাহিত্য, ওই যে বললাম, পড়তে হবে, সমস্ত কিছুতেই কিন্তু স্টাডি। তুমি আজকে ধরো, মানে আমি একবার কি করেছিলাম আমার মনে আছে, যখন আমি ডিজাইনিং স্কুল লাইফে শুরু করেছিলাম, যে ভাবনা চিন্তা যে আমি এটা নিয়ে এগোবো, তো আমার একটা ফ্রেন্ড ছিল, ও সুন্দর ফিগার ড্র করতো। আচ্ছা আচ্ছা, ও ফিগার, মানে একটা আমরা স্টোরি ক্রিয়েট করেছিলাম যে এই গল্প তার চরিত্রগুলো ও আঁকতো, আমি তাতে শাড়ি, ড্রেস, গয়না এগুলো মানে ডিজাইন পার্টটা তুমি করতে। একদম। তো এইরকম জিনিস যদি তোমরা নিজেরা ক্রিয়েট করো, আমার মনে হয় মানে জিনিসটা এগোতে খুব ইজি হবে। আচ্ছা, প্লাস প্রচুর ম্যাগাজিনস, প্রচুর পেইন্টিংস, প্রচুর এক্সিবিশন, এগুলো মানে একটা স্টাডির মধ্যে থাকা সবকিছু নিয়ে। মানে আমার মনে হলো আমি ডিজাইনিং করবো, আমি আমার কলেজ থেকে ডিজাইনিং করলাম, তার বাইরে বেরিয়ে কিছু করলাম না, তাতে কোনো লাভ নেই। স্টাডিটা ভীষণভাবে করতে হবে। তো আমি আপনাদের ভিডিওর শেষে কিছু ছবি দেখাবো রূপমের পেন্টিং গুলো। তো যেহেতু এখন কথাবার্তা চলছে, তো সেখানে আমি একটা প্রশ্ন তুলছি, যারা ছবি রূপমের আঁকার সাথে পরিচিত নয় তারা শেষে গিয়ে বুঝতে পারবেন কেন আমি এই প্রশ্নটা করছি। তো তোমার আমি কাজ দেখেছি, ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে তোমার কাজগুলো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, তোমার কাজের মধ্যে আমি যেটা বেশি পাই, যে অ্যাবস্ট্রাকশনটা খুব বেশি পাচ্ছি, আর তোমার কাজের মধ্যে একটা ধূসর কালারের ব্যবহার খুব বেশি পেয়েছি, আর সেটা যেন কোথাও যেন আমার কাছে একটা স্পিরিচুয়াল জায়গা আমাকে মানে কানেক্ট করছে। তো তোমার এই ধূসর কালারের ব্যবহার কেন আর অ্যাবস্ট্রাকশন কেন, এই জায়গাটা নিয়ে আমি একটু তোমার থেকে জানতে চাই, মানে তোমার ছবির মধ্যে মানে কি তুমি ফুটিয়ে তুলতে চাইছো? দেখো, যেটা আমি ফিল করি, বা যেটা আমার পার্সপেক্টিভ, সেটা আমার মনে হয়, যেহেতু আমি স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করি একদম একদম, আমার মনে হয় সমস্তটাই একটা পর্দার আড়ালে রয়েছে। আচ্ছা, দ্যাটস ওয়াই ওই ধূসর কালারটা, মানে সমস্ত কিছু আছে কিন্তু তার সঙ্গে একটা যেন পর্দা পড়ে রয়েছে, একটা ডিমেনশন, একটা গেটওয়ে বলতে পারো তুমি, বা একটা অন্য জগৎ, যেটার বাইরে আমরা রয়েছি, তার আমাদের ঠিক কাছেই সেই জগৎটি রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, সেইটা একটা, আমি সেটা নিয়ে ভাবনা চিন্তা করি এবং সেটা নিয়ে কাজটা মেইনলি করা। এবং অ্যাবস্ট্রাক্ট ফর্ম আমার মনে হয় সবই তোমার নিরাকার, একদম আকারও আছে, নিরাকার, তার মধ্যেই সব। এই জন্যই, আর দেখো তোমার ফরমেশন নিয়ে বহু লোক কাজ করে,
অ্যাবস্ট্রাক্ট নিয়ে কিন্তু খুব কম লোক কাজ করে, এবং আমার প্রচন্ড প্রিয় একটা সাবজেক্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টে তুমি অনেক কিছু বোঝাতে পারো, যেটা তুমি একটা ফর্মেশন, ধরো একটা তুমি বাড়ি আঁকলে, একটা গাছ আঁকলে, একটা সিনারি আঁকলে, মানে একটা ল্যান্ডস্কেপ আঁকলে, ওইটা বোঝা যাচ্ছে শুধু ওইটুকুই, ওর বাইরে কিন্তু আর কিছু নেই। অ্যাবস্ট্রাক্টের কিন্তু অনেক মিনিং হয়, যেমন একটা কবিতা, তার কবিতাটা যে লিখেছে সে একটা ভাবনা চিন্তা করে লিখেছে, যে পড়ছে তার আরেকটা ভাবনা চিন্তা নিয়ে সে পড়ছে, এটা প্রত্যেকের কাছে কিন্তু তাদের মতো করে ধরা দেয় মিনিং গুলো। সেম অ্যাবস্ট্রাক্টে যেটা আমার ফিল হয়, যে তুমি দেখছো তোমার মতো, আমি করছি আমার মতো, আরেকজন দেখছে সে তার মতো দেখছে। এই জন্যই তোমার কাছে অ্যাবস্ট্রাকশনটা বেশি, একটা কাজের অনেক মিনিং হয়, অনেক ভাবে প্রকাশ করতে পারছো জায়গাটাকে। তো আপনারা বুঝতে পারলেন। তো এর সাথে আরেকটা কথা আমার মনে এলো, ও কিন্তু খুব ভালো লেখালেখিও করে, তো সেটাও আমরা পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের দেখাবো। তো এবার আমি একটা বিষয় জানতে চাইছি তোমার কাছে, যে যে ছবি আঁকছে তার তো একটা দর্শন থাকে, চেতনা থাকে, তো সেই চেতনার জায়গাটাকে তুমি কিভাবে দেখো, যে মানে তোমার ছবি মানুষ কিভাবে দেখবে, বা তোমার মধ্যে কি দর্শন কাজ করছে, সেইটা আমি একটু জানতে চাই। এই যে বললাম যে আমি যেটা লোককে দেখাতে চাই, যে সংসারের মধ্যে আমরা থেকেও কিন্তু নেই। আচ্ছা, এই ব্যাপারটা আমি বারবার করে তুলে ধরতে চাই। এই যে তোমার আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে কাজ করি, সমস্ত কিছুই কিন্তু কোথাও গিয়ে আবার কিছু নেই, আছে আবার নেই। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা আমি মেইনলি দেখাতে চাই। আচ্ছা আচ্ছা, এইটা আমার মধ্যে ভীষণ ভাবে, এবং এটা দীর্ঘদিন ধরে আমার মধ্যে কাজ করে, যে এইটা আমার মনে হয় দেখানোটা উচিত, লোককে অ্যাওয়ার করা উচিত, যে আমরা একটা ভাবো না, তুমি একটা গ্যালাক্সির মধ্যে একটা ছোট্ট পৃথিবী, এত আমরা লোক লিভ করছি, এত মারামারি যুদ্ধ, আখেরে কি আছে? কিছুই নেই, পুরোটাই কিন্তু শূন্য, পুরোটাই তোমার একটা অন্য তোমার কি বলবো, মানে অন্য একটা তোমার জগৎ, যার বাইরেও কিন্তু অনেক কিছু আছে, যেটা আমরা সাধারণ চোখে দেখতে পাই না। এইটা আমার দেখানোর মেইন। আর রিসেন্ট আরো একটা জিনিস দেখলাম, যে তুমি তোমার কাজের মধ্যে কিছু অবজেক্ট অ্যাড করছো, মানে ফেলে দেওয়া অবজেক্ট বা ইউজ যেগুলো আর ওয়েস্ট ম্যাটেরিয়াল, তো সেইটা কেন আসছে আমি এটা একটু জানতে চাই। আচ্ছা, সেটা মানে মানে যাতে নষ্ট না হয়, হ্যাঁ, যাতে নষ্ট না হয়, রিসাইকেল দিয়ে আমরা পেইন্টিংও করতে পারি, রিসাইকেলের জিনিস দিয়ে আমরা কিন্তু জামা কাপড় অ্যাড অন করতে পারি। আমি খুব ফেমাস ডিজাইনারের দেখেছিলাম, সে চানাচুরের প্যাকেট দিয়ে জুতো বানিয়েছে। আচ্ছা, সেটা আমাকে খুব ভাবায়, যে আমি যদি এরকম কিছু একটা কাজের মধ্যে সেটাকে অ্যাড করা, ইভেন গাড়ির ওয়েস্ট যে পার্টস গুলো, স্ক্র্যাপ, সেগুলো নিয়ে আমার পরবর্তীকালে ভাবনা চিন্তা আছে। একদম। তো এবার আমরা একদম ভিডিওর শেষে চলে এসেছি। তো সেখানে আমার প্রশ্ন হচ্ছে, যে আমার এখানে এসে তোমার কেমন লাগলো, আর তোমার সাথে আমার বেশ কিছুদিন ধরে পরিচয় হয়েছে, কথাবার্তা চলছে, তোমার পেইন্টিং আমরা হয়তো ভবিষ্যতে একসাথে একটা প্রজেক্ট করতে চলেছি, সেটা সামনে প্রকাশ পাবে। তো তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে তো এই জোনটা পিছনে আমার এই বইপত্র, মানে আমার ঘরেও সেম অবস্থা, বইপত্র রাখার জায়গা। আচ্ছা, আমি এত বই কিনে, এবং প্রত্যেকটা মানে পড়ার মতো। আচ্ছা, এবং বেশিরভাগই আমার স্পিরিচুয়াল। আমি শুনতাম কবিতা, গল্প, কবিতার বই এখনো কিনি, কবিতা আমার ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট। তো কবিতাও কিনি, কিন্তু বেশি কেনা হয় এখন স্পিরিচুয়ালিটি। মানে এত জিনিস আছে, এত ভাস্ট একটা সাবজেক্ট, সমুদ্র, তার কিন্তু কোনো শেষ নেই। তো আমি এবার শেষ একটা প্রশ্ন দিয়ে আজকের ভিডিও শেষ করব, যে তুমি একজন শিল্প সত্তার মানুষ হিসাবে, তুমি বর্তমান আমরা যে সমাজে দাঁড়িয়ে রয়েছে, আমরা তো দেখছি ভীষণ একটা ভয়ঙ্কর পরিস্থিতি, চারদিকে যুদ্ধ বিগ্রহ, তো তুমি কি মেসেজ দিতে চাও মানুষকে, সাধারণ মানুষকে, যে হ্যাঁ এই ভাবে আমাদের ভাবা উচিত বা চলা উচিত? যেটা আমার মনে হয়, দেখো আমাদের এখন ফিউচার খুব বিপন্ন আর কি, মানে আমরা জানি না কি হতে চলেছে বা কি হতে পারে। একটা এই মহামারী এটা হলো, মানে আমাদের জেনারেশনে দেখা একটা সাংঘাতিক জিনিস, যে ওরকম কিছু হতে পারে, একটা পৃথিবীকে পুরো বন্ধ করে দিল, স্টপ করে দিল, এতদিন ধরে লোকের কোনো কাজকর্ম নেই, কারণ আমাদের এন্ড অফ দ্য ডে প্রত্যেকেরই একটা ইনকাম সোর্স একদম দরকার। তো আমি বলবো যে যারা ক্রিয়েটিভ লাইনে আছে, বা যারা ক্রিয়েটিভ লাইনেও নেই, তারা মানে যেটা তোমরা ভালো লাগে সেটা করা উচিত। যেমন আমার বাবা কিন্তু বলেছিলেন গভর্নমেন্ট জবে ট্রাই কর, পরীক্ষা দে, আমি কিন্তু শুনিনি। আমি যেটা আমার ভালো লাগে, যেটা আমি যেটাতে কমফোর্টেবল, তোমার নেশায় যদি তোমার পেশা হয়,
তাহলে কিন্তু তোমার সেই ডিপ্রেশন অ্যাংজাইটিটা আসবে না। কারণ এখনকার দিনে যেটা আমার এই হিলিং এর ব্যাপারে বেশি ক্লায়েন্ট আসে সব ডিপ্রেশনের রুমে। ডিপ্রেশন তখনই আসে যখন তুমি জোর করে কিছু একটা করছো, মানে তোমার ইচ্ছা নেই তাও তোমাকে জোর করে যেতে হচ্ছে কাজ করতে। এবং প্রেশার, যেটা তোমার ভালো লাগে সেইটা করো এবং চেষ্টা করো নিজের কিছু ক্রিয়েট করতে, নিজের কিছু তৈরি করতে, নিজের কিছু বানাতে, বা নিজের কিছু একটা ওই তোমার স্টার্ট আপ তৈরি শুরু করতে। এইটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, নিজস্ব কিছু থাকা। লোকের আন্ডারে দীর্ঘদিন কাজ করা যায় না। কারণ আমিও ডিজাইনিং যখন করেছিলাম মানে বিভিন্ন কোম্পানির আন্ডারে অ্যাজ এ ডিজাইনার ছিলাম, কোনো দিন কোনো কিছু হয় না, কোনো উন্নতি হয় না। লোকেরা বলে যে বিজনেস বাড়লে বা তাদের ফার্মের উন্নতি হলে তোমাদের হবে, জীবনে হয় না। নিজের কাজ অলওয়েজ করা উচিত এবং নিজের মনের কথা শুনবে। তোমাকে তোমার যেদিকে নেশা বা যেদিকে তোমার পছন্দ যে আমি এটা করবো, ডেফিনেটলি করো, এইটাই উচিত করা। তো আজকের ভিডিও আমরা তাহলে এখানেই শেষ করছি। একটা সুন্দর আলোচনা হলো তোমার সাথে। অনেক ধন্যবাদ আমার স্টুডিওতে আসার জন্য। তো আমরা পরবর্তীকালে আরো নিশ্চয়ই ভিডিও আনবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখলেন আমাদের। তো সবাই ভালো থাকবেন। আর যদি কেউ মনে করেন যে আপনাদের কোনো ডিজাইনের কাজ করাবার আছে, তাহলে অবশ্যই রূপমের সাথে যোগাযোগ করতে পারেন। আর এক্সিবিশন সামনে আছে, 16 এক্সিবিশন আছে, অবশ্যই দেখতে যাবেন, অবশ্যই যাবেন। আর আর কি এই বলেই আজকের ভিডিও শেষ করছি। আমি নাম্বার ডিটেলস সব দিয়ে দেবো, যোগাযোগ করে নিন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই
মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন, সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।